ডোনাল্ড ট্রাম্প যখন তাকে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের পরিচালক করলেন, তখন একটি মার্কিন গণমাধ্যম সার্জিও গোরকে নিয়ে লিখেছিল, হয়তো তিনি সবচেয়ে ক্ষমতাধর সেই ব্যক্তি যার নাম আপনি কখনো শোনেননি। কথাটা অযৌক্তিক ছিল না। ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন, 2024 সালের নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণের জন্য কোটি কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন। আবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে হাজারো অনুগত ব্যক্তিকে বসানোর কাজটিও করেছেন সার্জিও গোর। এখন সেই সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আবার ঢাকায় ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে গোরের বৈঠক নিয়েও আলোচনা বিতর্কও আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে দিনে দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ব্যক্তি আসলে কে, কেন তাকে ট্রাম্পের ডানহাত বলা হয়, আর কেনই বা তাকে ঘিরে এত বিতর্ক। সার্জিও গোর কে সেটা নিয়ে চলুন একটু পড়ালেখা করি। প্রথমে তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য বলি, যেটা সার্জিও গোরকে নিয়ে বিতর্ক বাড়িয়ে দিয়েছে অনেকটা। তার জন্মস্থান কোনটি, এটা অনেকদিন গোপন রেখেছেন সার্জিও গোর। বিভিন্ন সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্নে উত্তর এড়িয়ে গেছেন। মাল্টায় তার শৈশব কেটেছে এটা বলতেন। মাল্টিস কোন খাবার ভালো লাগতো, কোন জায়গাটা সুন্দর ছিল, এমন কিছু কথায় জন্মস্থানের ব্যাপারটা এড়িয়ে যেতেন। দু এক জায়গায় শুধু বলেছেন যে তার জন্মস্থানটা রাশিয়া না, কিন্তু কোথায় জন্মেছেন এটা বলতেন না। অদ্ভুত না? শেষ পর্যন্ত অনুসন্ধানী এক প্রতিবেদন থেকে জানা যায় 1986 সালের 30 নভেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে তার জন্ম। তার পুরনো নাম ছিল সের্গেই গোরখোভস্কি। এরপর গিয়ে তিনি গৌর নিশ্চিত করেন যে হ্যাঁ, তার জন্ম তাশখন্দেই। তবে তার দাবি 2-3 বছর বয়সে তার পরিবার মাল্টায় চলে যায়। সেখানেই তার নামের প্রথম অংশটা সের্গেই থেকে সার্জিও করে ফেলা হয়েছিল। মাল্টায় তার শৈশবের কয়েক বছর কেটেছে। পরে 1999 সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে চলে যায় তার পরিবার। কয়েক বছর পর মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে শুরুতে তার পুরো নাম ছিল সার্জিও গোরখোভস্কি। পরে নামটা বদলেছেন। কেন বদলেছেন সেই ব্যাখ্যায় সার্জিও গোর বলেছিলেন যে অন্যদের উচ্চারণের সুবিধার জন্য তিনি নামটা ছোট করেছেন। তার বাবা মায়ের পরিচয়টাও একটা রহস্য। কীরকম? তার বাবা ইউরি গোরখোভস্কি ছিলেন একজন এভিয়েশন ইঞ্জিনিয়ার বা বিমান প্রকৌশলী। তিনি সোভিয়েত আমলের IL-76 এর মতো যে সামরিক বিমান, এই ধরনের বিমানের ডিজাইনের কাজ করতেন। এই মডেলের বিমান ভারতীয় বিমান বাহিনীতেও ব্যবহার করা হয়। গোরের মা সম্পর্কে খুব বেশি একটা তথ্য প্রকাশ্যে নেই। বিভিন্ন প্রতিবেদনে তাকে ইসরায়েলি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে এই রহস্যটা শেষ না। গোরের বাবা মায়ের জীবন, তারা কিভাবে মাল্টায় গেলেন, সেখান থেকে পরে যুক্তরাষ্ট্রে গিয়ে কী করতেন, এসব বিষয়ে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য নেই। এই ব্যাপারগুলোই তাকে ঘিরে জল্পনা কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে সার্জিও গোরকে ঘিরে। কিন্তু এই জল্পনা কল্পনা সত্ত্বেও একটা সময় দেখা গেল ট্রাম্পের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন সার্জিও গোর। বিশেষ করে 2020-এ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর। কিভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ হলেন গোর, তার আগে সার্জিও গোরের উত্থানই বা কীভাবে হলো, চলুন সে গল্পে এবার যাই। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে গোর রিপাবলিকান রাজনীতিতে সক্রিয় হলেন। বলে রাখা ভালো, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যেটাকে ধরে নেওয়া হয় যে এই বিশ্ববিদ্যালয় থেকেই মার্কিন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ লোকেরা উঠে আসেন। বিশ্ববিদ্যালয় পেরিয়ে মার্কিন ডানপন্থী কয়েকজন রাজনীতিবিদ যেমন স্টিভ কিং, মিশেল বাকম্যান এবং পরে সিনেটর র্যান্ড পলের সঙ্গে কাজ করেন সার্জিও গোর। 2020 সালের নির্বাচনের সময়ও ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে তিনি প্রবেশ করেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে, অর্থাৎ ট্রাম্পের ছেলে, তার সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন উইনিং টিম পাবলিশিং। এটা একটা প্রকাশনা প্রতিষ্ঠান। এবং এই কাজটা তিনি কখন করেছেন? যখন অনেক প্রকাশনা সংস্থা ট্রাম্পের বইয়ে বিতর্কিত তথ্য আছে জানিয়ে বইগুলো প্রকাশে অপারগতা জানাচ্ছিল। এই উইনিং টিম পাবলিশিং প্রকাশনা সংস্থা থেকেই ট্রাম্পের একাধিক বেস্ট সেলার বই প্রকাশিত হলো। ট্রাম্পের প্রিয় হয়ে উঠলেন সার্জিও গোর। আরও আস্থাভাজন হলেন
যখন 2024 সালের নির্বাচনে বড় অঙ্কের তহবিল সংগ্রহে বড় ভূমিকা রাখেন গোর। এই পছন্দ এবং আস্থার পুরস্কার বলতে পারেন। ট্রাম্প দ্বিতীয়বার যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, ক্ষমতায় ফিরলেন, তখন তিনি গোরকে হোয়াইট হাউসের ডিরেক্টর অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিস করে দিলেন। এখন ডিরেক্টর অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের কাজটা কি? এক কথায় তার হাতে, অর্থাৎ সার্জিও গোরের হাতেই ছিল পুরো প্রশাসনের চাবি। পুরো ফেডারেল সরকারের প্রায় 4000 কর্মী নিয়োগের জন্য প্রার্থী বাছাই, যাচাই, নিয়োগ সব কিছুই করে প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিস। এবং ট্রাম্প পরে প্রকাশ্যে বলেছেন যে প্রশাসনের বিভিন্ন পদে ট্রাম্পের অনুগত কর্মীদের বসানোর কাজটা সার্জিও গোর দারুণভাবে করেছেন। সেসব কাজ শেষ করার পর সার্জিও গোর মনোযোগ দিলেন ডিপ্লোম্যাসিতে। ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বানিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প তাকে পাঠালেন, সার্জিও গোরের বয়স মাত্র 38। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় বা বিশেষ দূত বানিয়ে দেওয়া হলো তাকে। এখন কোন কোন দেশ এই তালিকায় আছে? দক্ষিণ এশিয়ায় আমরা, অর্থাৎ বাংলাদেশ, সঙ্গে ভারত ও পাকিস্তান, দুই দেশই আছে। এর পাশাপাশি আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ। ওদিকে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে কোনগুলো আছে? একটা হচ্ছে সার্জিও গোরের জন্মভূমি উজবেকিস্তান। এর পাশাপাশি আছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান। রাষ্ট্রদূত হওয়াই শুধু না, গোরের কাজের ধরনও প্রচলিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে ঠিক মেলে না বলে খবর এসেছে। নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদনে বলেছে তিনি মূলত ব্যবসা, বিনিয়োগ এবং অর্থনৈতিক চুক্তিকে অগ্রাধিকার দেন। একদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ এবং অন্যদিকে ট্রাম্প প্রশাসনের লোকগুলো তারই নিয়োগ দেওয়া বলে যেটা হচ্ছে, সার্জিও গোর ভারত এবং এই এশিয়া অঞ্চলের, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এই অঞ্চলের দেশগুলোর নেতাদের সঙ্গে সরাসরি ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের নেতাদের যোগাযোগ করিয়ে দেন। তবে এর পাশাপাশি আরেকটা কাজ সার্জিও গোর এড়িয়ে যান, যে ব্যাপারটা নজরে এসেছে অনেকে, সেটা হলো মানবাধিকার, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ যেই ব্যাপারগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতেরা সাধারণত জোর গলায় কথা বলেন, সার্জিও গোর এসব ব্যাপারে খুব একটা কথাই বলেন না। বলা বাহুল্য, মধ্য এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশের প্রশাসনই এতে খুশি। আচ্ছা চলুন, সেটা না হয় আমরা এক পাশে রাখলাম। এবার চলুন আমরা দেখি যে সার্জিও গোরকে নিয়ে এত বিতর্ক কেন এবং কোন কোন জায়গায়। জন্মস্থান লুকানোর অদ্ভুত ব্যাপারটা তো আমরা আগেই বললাম, এটা নিয়ে বিতর্ক হয়েছে এবং শুধু এই কারণেই তাকে নিয়ে অনেক সন্দেহ, সংশয় ডালপালা মেলেছে আমেরিকাতে। কিন্তু সার্জিও গোরকে নিয়ে আরেকটা বড় বিতর্ক আসে তিনি প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের দায়িত্ব পাওয়ার পর। অদ্ভুত বলতে পারেন, ট্রাম্প ঘেঁষা এক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক টাইমস কিন্তু না, নিউ ইয়র্ক পোস্ট একটা প্রতিবেদনে বলছে যে হোয়াইট হাউসে হাজারো কর্মকর্তা কর্মচারীদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স, সেটার ব্যাপারে একটা ফর্ম পূরণ করতে হয় এবং এটা অন্য সবার জন্য পূরণ করা বাধ্যতামূলক করলেও গোর নিজেই সেই এই ফর্মটার নাম হচ্ছে SF-86, এই ফর্মটা গোর নিজে কখনো পূরণ করেননি। পূরণ না করা নিয়ে অনেক খবর এসেছে, কিন্তু হোয়াইট হাউস বলেছে এই প্রতিবেদনটা পুরোপুরি মিথ্যা। নিউ ইয়র্ক পোস্ট গাল গল্প ছড়াচ্ছে বলে তারা বলে দিয়েছে এবং তারা বলেছে যে গোরের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স সেটা বৈধ এবং তিনি সব নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন। এখন ভারতের রাষ্ট্রদূত বা এশিয়ার অনেক দেশের জন্য মার্কিন স্পেশাল এনভয় হিসেবে দায়িত্ব পাওয়ার আগে সার্জিও গোরের নাম আপনি হয়তো আরেকটা কারণে শুনেছেন, সেটা হলো ইলন মাস্কের সঙ্গে তার দ্বন্দ্ব। মাস্ক তাকে একবার সাপ বলেছিলেন, স্নেক। ইদানিং আমরা প্রতারক অর্থে একজন আরেকজনকে স্নেক বলার একটা চল হয়েছে না, সেই অর্থেই কথাটা বলেছিলেন। নিউ ইয়র্ক পোস্টে যে প্রতিবেদনের কথা বললাম একটু আগে, এই পোস্টটাই এক্সে অর্থাৎ টুইটারে শেয়ার করে মাস্ক স্নেক কথাটা লিখেছিলেন পোস্টে। তবে মার্কের সঙ্গে গোরের দ্বন্দ্ব এর আগ থেকেই শুরু হয়েছে। এর পেছনে কয়েকটা কারণ ছিল, তার মধ্যে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে জ্যারেড আইজ্যাকম্যান নাসার প্রধান না হওয়ার কথা ছিল, কিন্তু পরে আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহার করে নেন ট্রাম্প এবং কয়েকটি প্রতিবেদন জানায় যে ট্রাম্পকে এই প্রত্যাহার করে নেওয়ার পরামর্শটা দিয়েছিলেন সার্জিও গোর। তাতে মাস্কের কী সমস্যা? মাস্ক চেয়েছিলেন তার ঘনিষ্ঠ লোক আইজ্যাকম্যান
তিনি যেন নাসার প্রধান হন। হোয়াইট হাউস অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। এর বাইরে সার্জিও গোরকে নিয়ে আরেকটা বড় বিতর্ক বলতে পারেন বা সন্দেহ বলতে পারেন, সেটা হচ্ছে রাশিয়াকে জড়িয়ে। 2018 সালে সিনেটর র্যান্ড পল হঠাৎ যে মস্কো সফর করে বিতর্কিত হয়েছিলেন, সেখানে সার্জিও গোরের একটা ভূমিকা ছিল বলে জানা যায়। সেই সফরে র্যান্ড পল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ট্রাম্পের একটা চিঠি পৌঁছে দেন। এছাড়া ফাঁস হওয়া একটা নথি থেকে জানা যায় সার্জিও গোর 2017 সালেও মস্কো গিয়েছিলেন। তবে ওই সফরের সঙ্গে কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তার আইনজীবীর দাবি, গোর একজন ভ্রমণপ্রিয় মানুষ, তিনি মস্কো ঘুরতে গেছেন। তারপরও এই জন্মস্থান গোপন রাখার চেষ্টা, বাবা মায়ের পরিচয় নিয়ে ঢাকঢাক গুড়গুড়, অস্পষ্টতা, রাশিয়া সফর, নিরাপত্তা ছাড়পত্র বা সিকিউরিটি ক্লিয়ারেন্স, এইসব বিতর্কগুলো মিলিয়ে দেখলে অনেক আমেরিকানই সার্জিও গোরকে সন্দেহের চোখে দেখেন এবং আমেরিকান বিভিন্ন প্রকাশনে এটা নিয়ে কিছু ওপিনিয়নে এসেছে, মতামত এসেছে, লেখালেখি হয়েছে। কিন্তু অবশ্যই এটাও বলতে পারেন যে এমন সন্দেহ রাশিয়া, আমেরিকা, চায়না, এমনকি ভারত, পাকিস্তান এইসব দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে এমন সন্দেহ হয়তো কম বেশি থাকেই। তো সার্জিও গোর কী করছেন, বাংলাদেশে কি করতে চাচ্ছেন, এটা নিয়ে হয়তো আরও অনেক গবেষণা প্রতিবেদন আমরা চর্চায় আপনারা দেখবেন। দর্শক, চর্চার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।